যারা আমাদেরকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, ছোট একটা মাদ্রাসা, লজ্জা জানাই। বাংলাদেশের নাগরিকদের, সকল নাগরিকদের ইকুয়াল সুযোগ সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব এবং যে কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এ ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্র বিরোধী কথা বলে এবং এরা শিক্ষক নামের কলঙ্ক। মাদ্রাসা শিক্ষার ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত একটি আলোচনা শুনেছি। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আমরা প্রাউড ফিল করি। একটা সময় ছিল আওয়ামী ফ্যাসিবাদের আমলে যখন মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত, তখনও আমরা দেখতাম বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং চাকরির ক্ষেত্রে মাদ্রাসা থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা যোগ্যতার অনবদ্য অবদান তারা রাখছে। আমরা এটা লক্ষ্য করতাম, একটা সময় এটা শুনতাম আমাদের পূর্বতনদের কাছ থেকে, যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে, একজন বাবার যদি 3টা সন্তান থাকে, তো সবচেয়ে দুর্বল যে সন্তান তাকে নাকি মাদ্রাসায় পড়ায়। আমরা দেখেছি বর্তমানে সিনারিওটা টোটালি চেঞ্জ। এখন সবচেয়ে অনেস্ট, সবচেয়ে ডিগনিটি, সবচেয়ে ম্যারিটোরিয়াস স্টুডেন্টকেই এখন মাদ্রাসায় দেওয়া হচ্ছে। তা না হলে মাদ্রাসায় পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে পড়ার সুযোগ তারা হয়তো পেত না। এখানে যোগ্যতার স্বাক্ষর রেখেই তাদেরকে সেখানে যেতে হয়। এখানে কারো দয়া অনুকম্পায় কোনো মাদ্রাসার ছাত্র, কোনো কোটায় মাদ্রাসার ছাত্ররা ওইখানে গিয়ে ভর্তি হয় না। ওইখানে যারা আমাদেরকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, ছোট একটা মাদ্রাসা, লজ্জা জানাই। বাংলাদেশের নাগরিকদের, সকল নাগরিকদের ইকুয়াল সুযোগ সুবিধা দেয়া রাষ্ট্রের দায়িত্ব এবং যে কোনো জায়গায় সে তার শিক্ষার অধিকারগুলো নিশ্চিত করতে পারবে। এ ব্যাপারে যারা কথা বলে তারা রাষ্ট্র বিরোধী কথা বলে এবং এরা শিক্ষক নামের কলঙ্ক। এরা মূলত শিক্ষা দেয় না, এরা একটা পক্ষকে তাদের নিজস্ব সুযোগ সুবিধার আলোকে গড়ে তুলে রাষ্ট্রকে এক ধরনের ন্যারেটিভের মধ্য দিয়ে বিনির্মাণ করার প্রচেষ্টা চালায়। সুতরাং মেধার মূল্যায়ন, নৈতিকতার মূল্যায়ন তাদের কাছে এখানে খুবই ক্ষীণ। তারা অনেক অশ্লীলতা অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পেলেও তাদের কাছ থেকে কথা বের হয় না। আলিয়া মাদ্রাসার শিক্ষা কাঠামোটা অনেক পুরাতন একটা শিক্ষা কাঠামো। যখন এই দেশে স্কুলের শিক্ষা কাঠামো তৈরি হয়নি, যখন এই বাংলাদেশে ইউনিভার্সিটির শিক্ষা কাঠামো তৈরি হয়নি, তারও অনেক অনেক বছর পূর্বেই এই অঞ্চলে বখতিয়ার খলজির আগমনের মধ্য দিয়ে এখানে মাদ্রাসা শিক্ষা কাঠামো প্রতিষ্ঠা লাভ করে। আপনারা হয়তো জানেন যে ম্যাক্স মুলার তিনি যে শিক্ষা রিপোর্ট পেশ করেছিলেন, সেখানে এই ব্রিটিশ বলেছিলেন যে আমরা যখন ব্রিটেন থেকে এখানে এসে শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলাম, তখন এখানে 80,000-এর অধিক মক্তব প্রতিষ্ঠিত ছিল এবং 400 করে এক একটা মাদ্রাসায় 400-এর অধিক শিক্ষার্থী হলে এক একটা মাদ্রাসা খোলা হতো বা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এবং সেখানে এই মাদ্রাসা বা মক্তবের শিক্ষার বাইরে অন্য কোনো শিক্ষা কাঠামো আমরা তখন দেখতে পাই না। এরপরে গিয়ে অনেক পরে এসে তারা 1780 সালে এসে একটা শিক্ষা কাঠামো গড়ে তোলার জন্য প্রস্তাবনা রেডি করলো এবং এরপর ওয়ারেন হেস্টিং কলকাতায় আলিয়া মাদ্রাসা গড়ে তুললো। এর কারণ হচ্ছে তৎকালীন সময়ের যে আইন কানুন বিচার ব্যবস্থাগুলো পরিচালিত হতো, এগুলো পরিচালনা করার জন্য বা এগুলো বোঝার জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন ছিল, যার জন্য বাংলা ভাষা জানা প্রয়োজন ছিল, যার জন্য ফার্সি ভাষা জানা প্রয়োজন ছিল, উর্দু ভাষা জানা প্রয়োজন ছিল। পাশাপাশি তারা এরপরে 20-30 বছর পরে এসে সেখানে ইংরেজি ভাষা শিক্ষাটাও ইনক্লুড করে এবং দীর্ঘ সময় ধরে এই আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা, সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে। তৎপরবর্তী যখন 1947 সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল, এরপরেই কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল। এবং এই যে শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে যে ট্রানজিশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটির, আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স, নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি, এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেকাংশেই রয়েছে। কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 99% স্টুডেন্টরাই করাপ্টেড ফ্রি হয়। আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95%-এর অধিক স্টুডেন্ট আমরা জরিপে দেখেছি সেখানে ধর্ষণকারীদের তালিকায় তাদের নাম থাকে না, সাদাবাজির তালিকায় তাদের নাম থাকে না। তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্তিকতার বলয়ে, তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। কিন্তু আমরা অবাক নয়নে দেখেছি এই বাংলাদেশের স্বাধীনতার পরে মাদ্রাসা শিক্ষায় অনেক বৈষম্য তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মাদ্রাসা শিক্ষায় যে বাজেটগুলো দেওয়া হচ্ছে তা অপ্রতুল। আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স দেই, এবছর শিক্ষা খাতে টোটাল বরাদ্দ দেওয়া হয়েছে 95,645 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক গণশিক্ষায় বাজেট দেওয়া হয়েছে 35,403 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 47,563 কোটি টাকা, আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 12,674 কোটি টাকা। এখন আপনারা বলবেন যে মাদ্রাসায় তো ছাত্র কম পড়ে, তা বাজেট তো কম দেবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটাই মূলত আমি এমফাসাইজ দেওয়ার চেষ্টা করছি।
2023 সালের স্ট্যাটিস্টিক্স বলছে, ব্যানবাজের তথ্য, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিকে এখানে 81,66,000, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 81,66,188 জন স্টুডেন্ট পড়াশোনা করে। 2019 সালে এসে এই স্টুডেন্টের পরিমাণ কিন্তু প্রায় 10 লক্ষের অধিক কমে গিয়েছে, অর্থাৎ স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, বা এখান থেকে ফল ডাউন হওয়ার পরিমাণটা অনেক বেশি, ঝরে পড়ার পরিমাণ বেশি। আর মাদ্রাসায় দাখিল এবং আলিম স্তরে টোটালি এখন পড়াশোনা করছে ফর্মালি গভর্নমেন্টের কাছে এমপিওভুক্ত স্কুলের যে তথ্য, সেখানে 27,58,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। আমাদের কাছে বেসরকারি যে তথ্য, সেটা 30 লক্ষের উপরে স্টুডেন্ট আলিয়া মাদ্রাসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ দাখিল এবং আলিম সেকশনে পড়াশোনা করছে। এর মধ্যে 2019 সালে এই সংখ্যা যা ছিল তার থেকে প্রায় 3.5-4 লক্ষ স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে মাদ্রাসায়। স্কুলের স্ট্যাটিস্টিক বলছি সেখানে কমেছে, মাদ্রাসার স্ট্যাটিস্টিক বলছি সেখানে বেড়ে গিয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাংলাদেশে 7 লক্ষ স্টুডেন্ট 2019 সালে স্ট্যাটিস্টিক। 2023 সালে ব্যানবেজ বলছে প্রায় 7.5 লক্ষ স্টুডেন্ট পড়ছে মাদ্রাসা এই কারিগরি শিক্ষায়, সেখানে 50,000 স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে। বেসরকারি হিসেবে আমরা জানি সেখানে প্রায় 9 লক্ষ স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এটা সরকারের কাছে হয়তো তথ্যটা নাই, কারণ সবগুলো নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানও সেখানে নয়। তাহলে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মিলে টোটাল এই দেশে পড়াশোনা করছে প্রায় 40 লক্ষ বা নিয়ার অ্যাবাউট 40 লক্ষ স্টুডেন্ট। তাহলে 81 লক্ষ স্টুডেন্টের জন্য বা যে পরিমাণ বাজেট এই গভর্নমেন্ট দিয়ে থাকছে, তার অর্ধেক তো অন্তত মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় তো অর্ধেক দেওয়া উচিত, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 1 ভাগ, কোনো কোনো বাজেটে তার চাইতেও কম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সুস্পষ্ট একটা বৈষম্য। একজন মাদ্রাসা স্টুডেন্টদের জন্য পার হেড হয়তো 12 থেকে 15,000 টাকা বরাদ্দ থাকে গভর্নমেন্টের, আর একটা স্কুলের ছাত্রের জন্য সেটা 25 থেকে 30,000 টাকা বরাদ্দ থাকে। একটা কলেজ ক্যাডেট কলেজ স্টুডেন্টদের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে আমরা বরাদ্দ থাকতে দেখেছি। স্বাধীন সার্বভৌম দেশে সবার শিক্ষার অধিকার, সবাই ট্যাক্সের টাকা দেয়, কিন্তু টাকা বিভাজনের ক্ষেত্রে যে বৈষম্যের নীতি অবলম্বন করা হয়েছে, ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসায় ভর্তি হতে দেয় না। আমরা দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের জন্য 1% কোটা 1-2 জন ভর্তি হতে পারবে। অনেক মেধা থাকার পরও সেখানে সাংবিধানিক এই রুলসটাকে এই শিক্ষক নামের কিছু মানুষেরা ভায়োলেট করছে, এবং কোর্ট সেখানে রুল দেওয়ার পরেও সেগুলো মান্য করছে না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম বৈষম্য করা হয়েছে, মামলা করে কিছুটা সামঞ্জস্যতা আনা হয়েছে, অথচ শিক্ষাঙ্গন হচ্ছে জাস্টিস প্রতিষ্ঠার জায়গা, ইনসাফ প্রতিষ্ঠার জায়গা। শিক্ষকরা হচ্ছে জাতির তৈরির কারিগর। সেই শিক্ষকদের মধ্যে যখন এমন ধরনের বৈষম্য আমরা দেখতে পাই, আমরা লজ্জিত হই। উচ্চশিক্ষার অবস্থা তো আরো ভয়ঙ্কর খারাপ। মাদ্রাসায় কামিলকে মান দেওয়া হয়েছে মাস্টার্সের, ফাজিলকে মান দেওয়া হয়েছে ডিগ্রির, কিন্তু ডিগ্রির এখন কোনো সার্কুলার দিয়ে বাংলাদেশে কোনো ভালো চাকরিতে ইনক্লুড হওয়া যায় না। এখনো পর্যন্ত মাদ্রাসায় সেই ডিগ্রির সার্টিফিকেটই দেওয়া হয়, এবং আলিমে মাদ্রাসায় কামিল পড়ানো হচ্ছে মাস্টার্সের ডিগ্রি, কিন্তু বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় তারা অংশই গ্রহণ করতে পারবে। আশ্চর্য রকমের বৈষম্য। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি নিজের যোগ্যতায় সে জায়গায় যেতে পারে, তোমাদের সমস্যা কি? তারা এই জায়গাগুলো লকডাউন করে দেয়, দিয়ে যাতে আলিম পড়ার পরে কেউ আর মাদ্রাসায় না থেকে কলেজে চলে যায়। যারা ইথিক্স আস্তিকতা শিক্ষা গ্রহণ না করে এই পৃথিবীকে পরিচালনার জন্য যে দক্ষতা নৈতিকতার সাথে তাদের দরকার, সেইটা থেকে তাদেরকে বিমুখ করার জন্য দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই মাদ্রাসা শিক্ষার প্রতি কোনো বাজেট ঠিক মতো দেওয়া হয়নি, বৈপরীত্য করা হয়েছে, মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হইতো না, মাদ্রাসাগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাজেট সেখানে স্যাংশন করা হতো না। এভাবে করে যে বৈষম্য মাদ্রাসার প্রতি বিগত 15 বছর করেছে ফ্যাসিবাদ, আর সেই একই ট্রেন্ড ধরে বর্তমান সরকারও মাদ্রাসায় বাজেটের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল একটা নীতি তারা গ্রহণ করেছে। অথচ যারা সাপ্রেসড হলো, বঞ্চিত হলো, তাদের দিকে ভ্রুক্ষেপ করার মতো এই সরকারের, যে সরকার বিপ্লবী সরকার বলে নিজেদের দাবি করে, অভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত ছিল সেটা আমরা তাদের কাছে দেখতে পাই নাই। লজ্জিত আমরা। আলিয়া মাদ্রাসাগুলোতে, অধিকাংশ কামিল মাদ্রাসাগুলোতে কিন্তু এখন অনার্স চালু নাই। 52-53টা মাদ্রাসায় চালু আছে। এর মধ্যেও যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় আলিয়ায় অনার্স পড়ানোর জন্য, সে অনার্সের শিক্ষক আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু আরবি বিশ্ববিদ্যালয় থেকে এই মাদ্রাসার এই কারিকুলাম বা সকল কিছু দেখা হলেও এই শিক্ষক নিয়োগের কোনো ফর্মুলা নাই। অর্থাৎ অনার্স পড়বা কিন্তু শিক্ষক দেব না। তার মানে কেমনে অনার্স পড়বে তারা? এখানে তো পড়াশোনার কাঠামো দাঁড়াবে না, এখানে ক্লাস হবে না, এটা স্বাভাবিক। এখানে আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য কোনো ধরনের বাজেট দেওয়া হচ্ছে না, কোনো ধরনের অনুমোদন নাই। একটা ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছে, শিক্ষক নিয়োগ নাই। তাহলে আমার দাবি যে ঢাকা কলেজ থেকে শুরু করে ন্যাশনাল ইউনিভার্সিটি, যে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে শত শত কলেজগুলো রয়েছে, তাদের শিক্ষকগুলো সংশ্লিষ্ট কলেজগুলো চালানো উচিত। কেন সেখানে সরকার বাজেট দিয়ে জাতীয় কলেজের অধীনে শিক্ষক দেওয়া হচ্ছে, মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষক নিয়োগ দিয়ে এই জায়গাগুলোতে রিসোর্স হিসেবে পরিণত করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা মনে করে এটা নাকি আনপ্রোডাক্টিভ সেক্টর, মাদ্রাসায় পড়ে প্রোডাক্টিভ সেক্টর তৈরি হয় না। তোমাদের আমার এই দেশটা
এই দেশের চাইতে অনেক উন্নত আরো ভালো কিছু দেশ আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, তার কি আছে, সেখানে গিয়ে শিক্ষা ব্যবস্থাগুলো দেখে আসে। সেখানে কোরআন নিয়ে রিসার্চ হচ্ছে, হাদিস নিয়ে রিসার্চ হচ্ছে, কোরআন হাদিস রিসার্চ করে নিয়ে সোশ্যাল স্ট্রাকচার নিয়ে তারা রিসার্চ করছে। মানুষের জীবন মান উন্নত করা, মেডিটেশন দেয়া, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের অনবদ্য অবদান রয়েছে। কিন্তু মাদ্রাসায় মনে করা হয়, আলিয়া মাদ্রাসা এগুলো পড়ে কি করবে, এখানে তো বিজ্ঞানী তৈরি হয় না, এন হয় না, তেন হয় না। আমি ধন্যবাদ জানাই এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার আছেন, আমি কৃতজ্ঞ। এই মাদ্রাসায় তারা কমার্স চালু করেছে। বিজনেস ক্ষেত্রে যে পরিমাণে করাপশন হয়, দীর্ঘ সময় ধরে মাদ্রাসা ছাত্ররা বিজনেসে পরীক্ষাও দিতে পারতো না, বিজনেস সেক্টরও এখানে ছিল না। অথচ ইসলামের আগমন হয়েছে হালাল বিজনেস দিয়ে এই বাংলাদেশে, এবং সারা বাংলাদেশ ব্যাপী মুসলমানরা ইসলামের আকীদাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং মানুষকে সভ্য করে গড়ে তুলেছে প্রথমে হালাল রুজির মাধ্যমে। আমাদের এখন ওজনে কম দেয়া হয়, মধ্যসত্যভোগিতা এত বেশি বেড়ে গিয়েছে, এটা কল্পনার বাইরে। এখানে আস্তিক মানুষগুলো নাই, শিক্ষিত হচ্ছে, ইউনিভার্সিটিতে শিক্ষিত হচ্ছে, কিন্তু তার ভিতরে যদি মোরালিটি না থাকে, উইদাউট মোরালিটি আ পারসন ইজ মোর ডেঞ্জারাস দ্যান লায়ন। একজন হিংস্র পশুর চাইতেও খারাপ মানুষে পরিণত হয়ে যায়। আমরা সেগুলো দেখছি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, $240 বিলিয়ন পাচার করেছে। এরপরে এই সরকার এখন গবেষণা করে তারপরে রিসার্চ করে দেখেছে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং করাপশনের পরিমাণ বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের আমলে ছিল 28 লক্ষ কোটি টাকার উপরে। শুধুমাত্র বিভিন্নভাবে টাকাগুলো তাসরুফ হয়ে গেছে, এগুলো উদ্ধার করছে কয়েক বছরে, এই এক বছরের কয়েক মাসে 58,000 কোটি টাকার উপরে। সুতরাং আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই, যদি এই দেশকে গড়ে তুলতে হয় তাহলে শিক্ষার সাথে মোরালিটি ডেভেলপ করতে হবে। এডুকেশনের মূল থিম হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মিল্টনের এই বক্তব্যের সাথে আমরা একমত পোষণ করি। যদি আত্মিক প্রশান্তি শিক্ষা তৈরি করতে না পারে, তাহলে বস্তুতান্ত্রিক শিক্ষা কিছু রোবট তৈরি করে দেয়, তার ভিতরে মানবিকতা, মানবিক মূল্যবোধ হিসেবে তারা গড়ে উঠতে পারে না। আর মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন দক্ষ কারিগরি যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তোলেই হচ্ছে মাদ্রাসা এডুকেশন সিস্টেম। আমরা মাদ্রাসায় পড়েছি, উই আর প্রাউড অফ দিস। আমরা এই জন্য গর্ববোধ করি যে আমরা মাদ্রাসার শিক্ষার্থী। আমরা মাদ্রাসায় পড়েছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক ছিল। আমরা মাদ্রাসায় পড়েছি, দুর্নীতি করতে আমরা ঘৃণাবোধ করি। আমরা মাদ্রাসায় পড়েছি, আমরা মানুষের সম্পদ লোপাট করতে ঘৃণাবোধ করি। আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, শিক্ষকদের মর্যাদা দিতে আমরা গর্ববোধ করি। আমরা মনে করি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটা জাতির জন্য, আলিয়া মাদ্রাসা পার্টিকুলারলি যে অবদানগুলো রেখে গিয়েছে, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা মাইলফলক। আজকের এই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন যারা করেছে মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকল অতিথিবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।